গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোসররা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। 2014 সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল, জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না, প্রশাসনের নির্বাচনের অংশগ্রহণ করবেন না, তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকার তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকার গুলা যেগুলা 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর 14 নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকার গুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকার গুলাই 24-এ সংসদে গেছে। সেই চাটুকার গুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে। তাইলে এরা যদি জাতীয় পার্টি হয়, তাইলে এই জাতীয় পার্টিও 14 দলের অংশ। এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোসর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে। যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা গণহত্যার মাদাতগার ছিল, যারা হাসিনার মাদাতগার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা। আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে, তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে? এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে, যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই, আমাদের গণমাধ্যমে ভাই বোনরা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোসর ছিল এক সময়। তাহলে আমাদের দেশে কি হাসিনার দোসর ছাড়া আর মানুষ নাই ভাই? এইটা একটা কথা হইলো? আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই, কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে। সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এইটা না, এটা আমরা চিন্তাও করি না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্রই সম্ভব করতে হবে। আমরা একবারও প্রশ্ন তুলব না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারও বারবার বলেছে যৌক্তিক সময়। কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি, তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় ভাই? আমাদের সম্মানিত যে উপদেষ্টাগণ আছেন, উনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল, কোন এসআই বা ওসি বা রিটায়ার্ড ওসি দুষ্কৃতিকারী ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই, সে প্রমোশন পায় নাই, বা তাকে ওসিডিতে দেয়া হয়েছে। এইগুলা কারা জানে ভাই? যারা মাঠের রাজনীতি করে। আমরা জানি। আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তালিকা দিব। আপনাদের যদি মনে হয় একটা দল এনডিএমকে জিজ্ঞাসা করলাম, ওরা নিজেদের লোকের তালিকা দিবে, আরেকটারে জিজ্ঞেস করেন না। বিএনপিরে জিজ্ঞেস করেন, ওরা নিজেদের লোকের তালিকা দিল। জামাতকে জিজ্ঞেস করেন, ওরা নিজেদের লোকের তালিকা দিল। সবগুলা তালিকা নিয়ে দেখলেন যে মিল যেগুলো হয় সেগুলো তাহলে যে কোনো একটা দলের লোক না, তাহলে তাদেরকে নিয়োগ দেন না। 8 আগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ওত নেয়, 9 আগস্ট তারা বক্তব্য দিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয়ই কাজ করব। একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশি গণমাধ্যম প্রশ্ন করেছিল, তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে, আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে সম্মান জানিয়েছি। কথার সুরটা বুঝতে পেরেছেন? যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায়। 3-4 দিন আগে এই বক্তব্যের সুর পাল্টে গেছে। কেন পাল্টে গেছে? কিভাবে পাল্টে গেছে? 3-4 দিন আগে তারা কথা বলা শুরু করেছে, বিজেপির বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলাবে। এই ধরনের আরো নোংরা নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না, এই ধরনের নোংরা নোংরা কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন। তাহলে এই যে ভাষাটা পাল্টে গেছে, কেন পাল্টে গেছে? পাল্টে গেছে কারণ, এবং আমাদের প্রধান উপদেষ্টা যে যুক্তরাষ্ট্রে সফর করেছেন, ওখানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন এবং একই সাথে দাতা অর্গানাইজেশনদের সাথে আলোচনা করবেন, উনি যেন আমাদের দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারেন, সেটার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করছি। আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত এনডিএম এর
সকল নেতৃবৃন্দ, নেতা কর্মী এবং একই সাথে আমাদের মিডিয়ার আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কিছু বিষয়ে আওয়াজ তুলবার জন্য। প্রথম যে বিষয়টা এখন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সুদূর 15.5 বছরের যুদ্ধের পর এবং একই সাথে পুরো জুলাই মাস থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত গণ আন্দোলনের পর যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা টেনে নামাতে সক্ষম হয়েছি, এই যে তারপর 5ই আগস্ট যেই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঠিকই ঘটেছে, কিন্তু আজকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি দপ্তরে দপ্তরে, প্রত্যেকটি টেবিলে কে দাঁড়ায়, সেই ফ্যাসিস্ট সরকারদের দোসরদের কিন্তু আমরা সরাইতে পারি নাই। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এই ফ্যাসিস্ট সরকারের দোসরদের আমরা সরাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা, স্টেবল সরকার, গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না। এইটা করা এক রাতে সম্ভব না, এটা আমরা মানছি। 15.5 বছর ধরে প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টেবিলে হাসিনা খুদ ছাত্রলীগ, যুবলীগ বা তার জেলার পরিচয়ে, তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কে দাঁড়ায় বসিয়েছে। এক রাতে এইটা শেষ করা যাবে না, প্রতিহত করা যাবে না, এইটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না, কিন্তু এইটার পদ্ধতি তো শুরু করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তপস্যার পর, অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি আগস্টের 8 তারিখে। তাদেরকে যেই গুরু দায়িত্ব, যেই মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে, সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি। আমি আবার পরিষ্কার করছি, আমরা সবাই 17.5 কোটি বাংলাদেশের জনগণ না। আমরা সবাই যারা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন টেনে এনেছি, আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি। এমন আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যার প্রথমেই ছিল যে ইনারা আমাদের জনগণের জন্য কাজ করবে। বসিয়েছি হয়তো আমরা কয়েকশো জন, কিন্তু তারা কাজ করবে 17.5 কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য। দ্বিতীয় প্রত্যাশা ছিল যে এই 17.5 কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন, যেগুলো ছাড়া এই অবস্থায় নির্বাচন দেয়া যাবে না। তো ওনারা পরিষ্কার করবেন এই সংস্কারগুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন, এগুলোর কিছু গোলস বাস্তবায়ন কিভাবে করবেন, এই আলোচনাগুলো শুরু করা আমরা ওনাদের কাছ থেকে আশা রেখেছিলাম। আজকে সেপ্টেম্বরের 24 তারিখ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি সরকারি স্টেবিলিটি আনবার জন্য যে কাজগুলো করা দরকার, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দোসরদের সরানো দরকার, ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই। সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই। জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই, থানায় লোক এসছে, কিন্তু থানা পুরোপুরিভাবে কার্যকর হয়নি। পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি। ফিরে না আসার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই বোনদের ভিতরে আস্থাহীনতা। জুলাই আগস্ট মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে, তারপর তারাও জানে যে জনগণের আস্থা তাদের উপর থেকে সরে গেছে, এবং জনগণের আস্থা যদি তাদের উপর থেকে সরে যায়, তাহলে তারা জনগণের রক্তচক্ষুর সামনে পড়তে চায় না। তাহলে
অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া। এই যে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়া, এই জায়গায় এখন পর্যন্ত কোনো বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এইটা করা অত্যন্ত প্রয়োজন। একই সাথে পুলিশ বাহিনীতে বড় বড় আওয়ামী দোসর যারা ছিল, যারা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এই পুলিশ বাহিনীকে হেলমেট বাহিনীতে পরিণত করেছিল, পুলিশ বাহিনীকে আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী বা বাহাত হিসেবে তৈরি করেছিল, ডিবি হারুন, বিপ্লব, এই যে যারা আছে, এসবির মনিরুল, এই যে যারা আছে, এদেরকে এখনো আইনের বিচারের আয়তায় আনা হয় নাই। আর এই শুধু 2-5 জন না, 500 থেকে 5000 আপনার অফিসারগণ ছিল যারা আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী পরিচালক হিসাবে দায়িত্বরত ছিল। 2-4-5 হাজারকে তো অ্যাটলিস্ট চাকরিচ্যুত করতে হবে। সেইগুলো কাদেরকে চাকরিচ্যুত করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো কোনো কিছুই বড়ভাবে আমাদের সামনে এখন পর্যন্ত আসে নাই। প্রত্যেকটি মিনিস্ট্রিতে যারা এখনো দায়িত্বরত আছে, এই ফ্যাসিস্ট সরকার তাদেরকে এই দায়িত্বগুলোতে বসিয়েছিল। আমরা মাত্র 1 জুম্মা আগে দেখলাম আমাদের জাতীয় জামে মসজিদ যেখানে যে বিতাড়িত মুফতি রুহুল আমিন খতিব ছিল, যে 5ই আগস্টের পরে নিজে পালিয়েছিল, কিন্তু তাকে চাকরি থেকে বহিষ্কার না করার কারণে সে গত জুম্মায় ফেরত এসে আবার নতুন তাণ্ডব চালালো। তো সে এই জিনিসগুলো হচ্ছে, তার কি এর আগে চাকরি চলে যাওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে কি আইনি কর্মকাণ্ড শুরু হওয়া উচিত ছিল না? আর সেটা যদি শুরু হতো, সে পলাতক ছিল ভাই। তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো, পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারতো? সে পারতো না। তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতিশীলতা আসছে না, কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গার যেই ভূমিকাগুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না। এগেন, এক মুহূর্তের জন্য মনে করেন না আমরা এই সরকারটাকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই। এই সরকারকে আমরা দাঁড়ি করিয়েছি এবং আমরা এই কারণে দাঁড়া করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই সরকার যদি কোনো ভুল করে, সেখানে তাদের স্টেবিলিটি যদি নড়বড় হয়, আমাদের সবার জন্য এটা অত্যন্ত শঙ্কাজনক। সো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নড়চড় না হয়। সো কোনো ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নড়চড় হয়, এই ভুলগুলো ধরিয়ে দেয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা, এইটাও আমাদের দায়িত্ব, কর্তব্য। একই সাথে এই সরকার রিলেটেডই বলছি, আমাদের ফরেন সম্পর্ক, ফরেন রিলেশনস, এই যে ভূ রাজনৈতিক সম্পর্ক, একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা ভূ রাজনৈতিক সম্পর্ক। আমাদের যতগুলো ভূ রাজনৈতিক সম্পর্ক আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক গত 15.5 বছর ধরে রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক হিসাবে পরিচালিত হয়েছে। অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দুই দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয়। আমাদের সাথে গত 15.5 বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না, ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক, রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক। এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের মানুষ, ভারতের লোক হয়ে, ভারতের দোসর হয়ে কাজ করেছে 15.5 বছর। তাহলে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক কি ছিল ভাই? কিচ্ছু ছিল না। কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক শুরু করতে হবে, এবং সেইটা শুরু করার জন্য অনেক বড়ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না। আপনারা খেয়াল করবেন, 5ই আগস্ট যখন এই যে হাসিনার সরকার আমরা টেনে নামাতে সক্ষম হলাম, তারপরে 6, 7, 8 আগস্ট ভারতের ফরেন পলিসি, ভারতের ফরেন সেক্রেটারি
জয়শঙ্কর বাবু সে কি ধরনের কথা বলছিলেন, অনেক নরম সুরের কথা বলছিলেন। উনি বলছিলেন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ যেটা চাইবে আমরা জনগণের সাথে আছি। তখন ওনারা বক্তব্য রাখছিলেন 8 আগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ওত নেয়, 9 আগস্ট তারা বক্তব্য দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয়ই কাজ করব। একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশি গণমাধ্যম প্রশ্ন করেছিল, তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে, আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে সম্মান জানিয়েছি। কথা সুরটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায়। 3-4 দিন আগে এই বক্তব্যের সুর পাল্টে গেছে। কেন পাল্টে গেছে, কিভাবে পাল্টে গেছে? 3-4 দিন আগে তারা কথা বলা শুরু করেছে, বিজেপির বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলাবে। এই ধরনের আরো নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না, এই ধরনের নোংরা কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন। তাহলে এই যে ভাষাটা পাল্টে গেছে, কেন পাল্টে গেছে? পাল্টে গেছে কারণ 1.5 মাস 2 মাস হয়ে গেছে আমাদের সরকার আমাদের এই যে দেশের মাটিতে আওয়ামী দোসরদের সরাতে সক্ষম হয় নাই। আমাদের সরকার স্টেবিলিটি এখনো সঠিকভাবে আনতে সক্ষম হয় নাই। এখনো আমরা ভারতকে প্রশ্ন করি নাই বর্ডারে প্রত্যেক বছর 50 আমাদের নাগরিক কেন মৃত্যুবরণ করে? মৃত্যুবরণ তো করে না ভাই, তাদেরকে খুন করা হয়। খুন কারা করে? আমরা ফেলানির হত্যাকাণ্ড দেখি নাই? আমরা একটার পর একটা হত্যাকাণ্ড দেখি নাই? বর্ডারে বিএসএফ আমাদের নাগরিকদের খুন করে। এবং এর আগে যখন ভারত হাসিনা সম্পর্ক ছিল তখন হাসিনার লোকাল দোসররা বলতো আরে গরু স্মাগলিং করতে যায় মারা গেছে। গরু স্মাগলিং করতে যায় যদি মারা যায় থাকে, যদি আমার দেশের নাগরিক মরে তাহলে আমার দেশের মন্ত্রীর দায়িত্ব তার জানের নিরাপত্তা দেয়া, সে কেন মারা গেছে এইটা চিন্তা করা না। তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও এই আলোচনাগুলো আসতে হবে। আমি আপনাদের কাছে আবেদন জানাই, মাছ কি রপ্তানি করেছে এইটা নিয়ে আমরা বড় আওয়াজ না তুলি। দিলাম ভাই একবার মাছ, যদি সেইটাতে আমাদের অন্য আরো 10টা জিনিস আমরা পাই তাইলে দিলাম ভাই মাছ, কিন্তু অন্য 10টা জিনিস কি পাচ্ছি, এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে। এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই, আমাদের গণমাধ্যমে ভাই বোনরা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোসর ছিল এক সময়। তাহলে আমাদের দেশে কি হাসিনার দোসর ছাড়া আর মানুষ নাই ভাই? এইটা একটা কথা হইলো? দরকার হলে যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তিভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই। এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি কাজ করতে হবে, সবকিছু তো নর্মাল ভাবে চলবে না। এবং এই যে হাসিনার দোষর তাদের সবার তো বিচার করতেই হবে। শেখ হাসিনাকেও এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই যে এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই, কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে। সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এইটা না, এটা আমরা চিন্তাও করি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্রই সম্ভব করতে হবে। এবং এই প্রসেসগুলো এই পদ্ধতিগুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমি আজকে আবারও আপনাদের সামনে গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি, বাংলাদেশের মাটিতে হাসিনার দোসরের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে, যত রাজনৈতিক নেতা আছে, যত রাজনৈতিক কর্মী আছে, সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য। আমরা একবারও প্রশ্ন তুলব না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারও বারবার বলেছে যৌক্তিক সময়, কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় ভাই? কি বিষয় যুক্তি সেইটা পরিষ্কার করতে হবে, কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না।
বিষয় হলো আমরা কি করব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য আমরা দাঁড়াতে রাজি আছি, কিন্তু এগুলোও তো ভাই আলোচনা করে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের সম্মানিত যে উপদেষ্টাগণ আছেন উনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল, কোন এসআই বা ওসি বা রিটায়ার্ড ওসি দুষ্কৃতিকারী ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই, সে প্রমোশন পায় নাই বা তাকে ওসিডিতে দেয়া হয়েছে। এইগুলা কারা জানে ভাই? যারা মাঠের রাজনীতি করে। আমরা জানি, আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তালিকা দিব। আপনাদের যদি মনে হয় একটা দল এনডিএমকে জিজ্ঞাসা করলাম ওরা নিজেদের লোকের তালিকা দিবে, আরেকটারে জিজ্ঞেস করেন না, বিএনপিরে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিল, জামাতকে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিল। সবগুলা তালিকা নিয়ে দেখলেন যে মিল যেগুলো হয় সেগুলো তাহলে যে কোনো একটা দলের লোক না, তাহলে তাদেরকে নিয়োগ দেন না। আপনাদের সবাইকে ডাকতে হবে। আজকে এই যে শিক্ষাক্রমে বদল আনার প্রচেষ্টা শুরু হয়েছে, আমি বিশালভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, কারণ আমাদের শিক্ষাক্রমকে পুরো নষ্ট করার পায়তারি শুরু করেছিল গত 10-15 বছরে এই হাসিনার দোসররা। কিন্তু এই যে শিক্ষাক্রমের উন্নয়নের কাজ শুরু হয়েছে, এখানে আমরা দেখছি যে এই দেশের সবচেয়ে নামকরা বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে, শিক্ষাক্রমের বিষয়ে সবচেয়ে নামকরা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সবাইকে এই জায়গায় নেওয়া হয় না। এবং যেহেতু এইটাকে রাজনীতিকরণ করা হয়েছিল গত 15 বছর, যদিও শিক্ষাক্রম রাজনীতির বাইরে থাকা উচিত, কিন্তু যেহেতু নোংরাভাবে রাজনীতিকরণ করা হয়েছিল এইটাকে গত 15.5 বছর, তাই সেইখান থেকে যদি পরিষ্কার করতে হয় তাইলে রাজনৈতিক মণ্ডল থেকেও কয়েকজন বিশ্লেষক থাকলে আরও ভালো হয়, কারণ তখন তারা আরও পরিষ্কার জানাইতে পারবে যে কোন কোন জায়গায় শক্ত রাজনীতিকরণ হয়েছিল। এবং একইভাবে আমি বিশ্বাস করি যে যদি শ্রদ্ধেয় দু একজন আলেমগণও এই শিক্ষাক্রমের সাথে থাকেন তাহলে তারাও জানাতে পারবেন যে কিভাবে ধর্ম বিদ্বেষী এরকম টেক্সট তৈরি করা হয়েছিল এই শিক্ষাক্রমের ভেতরে। সো আমি যেমন তাদের উদ্যোগটাকে সাধুবাদ জানাই, একই সাথে আমি আবেদন জানাই এই উদ্যোগগুলো যেন আরো শক্তভাবে, আরো সুন্দরভাবে এবং আরো ইনক্লুসিভভাবে, মানে সবাইকে নিয়ে করা হয়। একমাত্র তখনই আমরা আরো সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবো। এবং দল হিসাবে আওয়ামী লীগ এবং 14 দলের যারা আওয়ামী লীগের দোসররা ছিল, আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে। আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা। আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে। এবং এই সংস্কারের প্রচেষ্টাতে তারা বলেছেন যে তারা যে কোনো টেররিজম বেসড অর্গানাইজেশন, সেটা রাজনৈতিক দলও হইতে পারে, এইটাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভিতরে। আমি এই প্রচেষ্টাটাকেও সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয় তখন এই আইনের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোসররা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এবং 14 দল কিন্তু শুধু আওয়ামী দোসর ছিল না, এটা মনে রাখতে হবে। 2014 সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল, জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না, প্রশাসনের নির্বাচনের অংশগ্রহণ করবেন না, তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকা তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকারগুলা যেগুলা 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর 14 নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকার গুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকার গুলাই 24-এ সংসদে গেছে। সেই চাটুকার গুলাই আজকে
জাতীয় পার্টির হয়ে কথা বলছে, তাইলে এরা যদি জাতীয় পার্টি হয় তাইলে এই জাতীয় পার্টিও 14 দলের অংশ। এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোসর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে। যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা গণহত্যার মাদাতগার ছিল, যারা হাসিনার মাদাতগার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা। আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে। আমি এইটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোসরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আর আলোচনা হবে না, একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোসর জাতীয় পার্টির সাথেও আলোচনা হবে না। আমরা 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার জায়গায় অবতীর্ণ হয়েছে। 8ই আগস্টে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না। কোন ধরনের প্রতি বিপ্লব সম্ভব না। হাসিনার যত দোসর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায়, তাহলেই সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একই সাথে দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলাদেশ।